আম্মা তোমাকে না বলেছি রাতের বেলা কাজ না করতে? এমনি চোখে কম দেখছো, এখন কি একেবারে না দেখবার জন্য ইচ্ছা আছে তোমার? লালবানু বেগম চশমার উপর দিয়ে একবার তাকিয়ে মাথা ঝাঁকালেন। কিছু হইব না, জীবনে তো কম মুসিবত নাই। এত মুসিবতের মাঝে আল্লাহ আর নতুন কোনো মুসিবত দিব না। বিশ্বাস আছে খোদার উপরে। মৌটুসি ফোঁস করে ফাঁকা নিঃশ্বাস ছাড়ল। বুঝলো মায়ের মেজাজ এখনো চড়ে আছে, তাই আর খুঁচাখুচি করল না সে। বাজারের ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রেখে হাত মুখ ধোয়ার জন্য নিঃশব্দে বাথরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে প্রতিদিনের মতোই কেক বানানোর প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসে পড়ল মেঝেতে। ঠান্ডার জন্য প্লাস্টার করা মেঝে জুড়ে মোটা একটা কার্পেট বিছানো হয়েছে, ফলে নিচ থেকে তেমন হিম ওঠে না। চড়ুইকে বই খাতা দিয়ে সামনে বসিয়ে দিল। তারপর ওকে পড়া বুঝিয়ে দিয়ে নিজে লেগে পড়ল কেকের ব্যাটার তৈরিতে। কালকে দুটো কেকের অর্ডার আছে, একটা 1 পাউন্ড ও একটা 2 পাউন্ডের। দুটোই ভ্যানিলা ফ্লেভারের বলে আলাদা করে ব্যাটার তৈরি করা ঝামেলা নেই। চড়ুই উচ্চ শব্দে পড়ছে, মূলত একটা বাংলা ছড়া মুখস্থ করছে সে। ভুল হলে মৌটুসি হাতের কাজ করতে করতেই সংশোধন করে দিচ্ছে তা। ব্যাটা তৈরি হয়ে গেলে সেগুলো দুটো মাপের পাত্রে বসিয়ে ওভেনে ঢুকিয়ে দিল মৌটুসি। তারপর সব গুছিয়ে নিজেও একটা চাকরির সহায়িকা বই নিয়ে চড়ুইয়ের পাশে বসে পড়ল। গত বছর অনার্স শেষ হয়েছে তার। তারপরে কলেজ নিবন্ধনের একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল, সেখানে আবেদন করে প্রিলিতেও উত্তীর্ণ হয়েছে মৌটুসি। সামনে রিটেন আছে, তারই প্রস্তুতি চলছে তার। ভাগ্যক্রমে এই চাকরিটা পেয়ে গেলে জীবনের এই পথ চলা অনেকটাই সহজ হবে। মনে মনে এই প্রত্যাশা করে বইয়ের পাতায় ডুব দিল সে। এক ধ্যানে পড়ার মাঝে হুট করে যেন কিছু একটা মনে হলো চড়ুইয়ের। চট করে বই থেকে মুখ তুলে মৌটুসির দিকে তাকিয়ে বলল, মাম্মা, আমার না একটু মিষ্টি খেতে মন চাচ্ছে, সাদা সাদা মিষ্টি। সন্ধ্যায় বীরকে পড়াতে এলেন তার টিচার। বীরের পড়ার নিয়মকানুন আবার অদ্ভুত। সাধারণ বাচ্চাদের মতো স্টাডি টেবিলে বসে বই খাতা নিয়ে পড়ার বালাই তার নেই। তার পড়ার জায়গা হলো খেলার ঘর, আর পড়ার ধরন খেলার ছলে বীরকে সব শেখাতে হয়। বইয়ের পাতায় বর্ণমালা শেখার অভ্যাস বীরের নেই। প্লাস্টিকের তৈরি বর্ণমালার রং বেরঙের খেলনা নিয়ে খেলতে খেলতেই বাংলা, ইংরেজি, অঙ্ক বর্ণগুলো আয়ত্ত করেছে সে। ইদানিং তাও সামান্য কিছু লেখা খাতায় প্র্যাকটিস করে, কিন্তু বাড়িতে সেই বই ছুঁয়েও দেখে না। টিচারের মুখে মুখে যেটুকু শুনে খেলার ঝুঁকে তাই তার তীক্ষ্ণ মস্তিষ্কে গেঁথে যায়। তবে এতে টিচার মোটেও বিরক্ত হন না, কারণ বীর অন্য বাচ্চাদের মতো বেয়ারাপনা বা অতি চঞ্চলতা দেখায় না, বরং শান্ত প্রকৃতির ছেলে সে। টিচার কোনো কথা বললে বীর তা হুবাহু মেনে চলে, নিষেধ করলে একদমই তা করে না। তবে তার একটাই বায়না, আমার সাথে খেলো। সে বসে নিজের মতো খেলবে, আর তার পাশে বসে টিচারকে তাকে সঙ্গ দিতে হবে। তার ফাঁকে ফাঁকে টিচার এটা ওটা পড়ান, আর বীরও বাধ্য ছাত্রের মতো সবটুকু পড়া শেষ করে। এই তার নিত্যদিনের পড়ার রুটিন। সাফওয়ান, সালমার দেনা পাওনার হিসাবটা করো তো। আজ থেকে ও আর এখানে কাজ করবে না। এখন সে কি পাবে তার হিসেব বলো। আশার মুখে এমন কথা শুনে সালমা যেন আকাশ থেকে পড়ল। কি করেছে সে? হঠাৎ কাজ না করার প্রসঙ্গ? সে তো বাদ দিতে চায় না কাজ, বরং এই কাজ তো তার কাছে সোনার হরিণ। বেতন বেশি, খাটুনি কম। সালমা হকচকিয়ে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, আপামনি কি হইছে? আমি কিডা করছি? অনেক বড় কিছু। শীতল কণ্ঠে বলল আশা। কি কন আপামনি, দোষ না করিলে আমি বুঝমু কেমনে? আজকে বিকেলে তোমাকে বীরের ঘরে পাঠালাম তার সাথে খেলবার জন্য। আমি গেছিলাম, খেলছি তার লগে। আশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সালমার দিকে। আর কিছু করনি? কি ভেবেছো এতদিন কেউ কিছু শোনে না বা জানে না বলে তোমার মুখোশ কখনোই খুলবে না? কি দোষ করেছিল ওইটুকু একটা বাচ্চা যে তুমি ওকে ধমকাধমকি করবে? সালমা অপরাধীর ন্যায় মাথা নুয়ে বসে আছে। কি হলো বলো? এবার সালমা আমতা আমতা করে নিচু স্বরে বলল, আপামনি, বীরবাবু খেলে না, হুদাহুদি সব খেলনা নামাইয়া সারা ঘর সিটাই রাখে। এরা বারবার বোঝানোর পরেও এমন করে। খেললে নাই মানা যাইতো, তাই মাথায় একটু গরম হয়ে গেছিল। তোমাকে যখন এখানে কাজের জন্য ঠিক করা হয় তখন বলা হয়নি
বাড়িতে 4-5 বছরের একটা বাচ্চা আছে। হ কইছিল তো। তাহলে একটা 5 বছরের বাচ্চা ঘর এলোমেলো করবে না তো তুমি আমি করব? ওটাই ওর কাছে খেলা। সেদিনে একবার দুবার না, 100 বার নামাবে। তোমাকে ঠিক 100 বারই তা গোছাতে হবে। এটাই তোমার কাজ। এর জন্য তার ফ্যামিলি তোমাকে মোটা অঙ্কের বেতন দেয়। অথচ যেখানে আমরা একটা উঁচু গলায় আমাদের সন্তানের সাথে কথা বলি না, সেখানে তুমি ওকে বকাবকি করছো। তোমার ধারণা আছে এতে সে মানসিকভাবে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে? সালমা এবার ভিনভিনে গলায় আকুতি করে বলল, ভুল হয়ে গেছে আপামনি, আর এমন হইতো না। দয়া করে এইবারের মতো মাফ কইরা দেন আপামনি। আশা কঠোর মুখে মাথা নাড়ল। আমার বলা শেষ সালমা। তোমার দ্বারা আমাদের আসল কাজ হবে না। তাই বলবো তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নাও। যোগ্যতা থাকলে কাজের অভাব হবে না। সাফওয়ান ওর পাওনা বুঝিয়ে দাও। পাশের সোফায় বসে সাফওয়ান এবার বলতে লাগলো, আপু, মান্থলি আমরা ওনাকে 15,000 টাকা দিই। গতকাল 1 তারিখ ছিল, ডিসেম্বরের বেতন পরিশোধ। আজকে তো জানুয়ারির কেবল 2 তারিখ, শুরু মাসের। এখন কিভাবে? কি? আশা কিছু ভাবলো, তারপর বলল, আচ্ছা সমস্যা নেই, তুমি এই মাসের পুরো টাকাটাই দিয়ে দাও। আশার নির্দেশ মতো সাফওয়ান পকেট থেকে 15,000 টাকা বের করে সালমার হাতে ধরিয়ে দিল। টাকাগুলো হাতে নিয়ে সালমা একবার দরজার দিকে, একবার আশার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। কিন্তু আশার পাথরের মুখ দেখে বুঝে গেল সে তার কোনো অনুরোধই আর কোনো কাজ হবে না। ইস, একটা ভুলে এত ভালো একটা চাকরি হাতছাড়া হয়ে গেল। রাগে দুঃখে চোখ টলমল করে উঠল সালমার। আশা শান্ত গলায় বলল, তুমি এখন আসতে পারো সালমা। সালমার কথা বাড়াতে পারল না। কাঁপা কাঁপা পায়ে ড্রয়িং রুম ছেড়ে মেইন দরজার দিকে পা বাড়ালো সে। সালমা উঠে যেতেই আশা সাফওয়ানকে জিজ্ঞেস করলো, চাচিকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ আপু। কি বললো? এত অসুখের মাঝে কোমরের ব্যথা আবার কোত্থেকে? কোমরের হাড় ক্ষয়ে গিয়েছে, বেডে রেস্টে থাকতে বলেছে ডাক্তার। কিন্তু আম্মা তো শুয়ে বসে থাকতেই চাই না, একটু আরাম পাইলেই কাজ শুরু করে দেয়। এখানেও যে দিনে কতবার আসতে চায়, আমি ধমকি দিয়ে বসে রাখি। শুয়ে বসে থেকে অভ্যেস নেই যে, তাই ভালো লাগে না। দেখি আমি কাল এক পাক যাব, কড়া করে বলে আসবো শুয়ে থাকতে। কদিন এখান থেকে খাওয়া নিয়ে যেও। আর হ্যাঁ, আরেকজন মেয়েদের খোঁজ করো, একটু বয়স্ক যেন হয়। তুমি কি এখনই চলে যাবে? তোমার কোনো কাজ তো দেখছি না, বীরকেও টিচার পড়াচ্ছে। এসো, খেয়ে তবে চলে যেও তুমি। এসো। না না আপু, আমি বাড়িতে গিয়ে খেয়ে নিব। কোনো কথা না সাফওয়ান, এসো, আমি রান্না করেছি। বলে আশা উঠে ডাইনিংয়ের দিকে হাঁটা দিল। অজ্ঞতা সাফওয়ানও উঠে তার পিছে পিছে চলল। আশা সাফওয়ানের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, সাফওয়ান, আরও আর দিকে একটু খেয়াল রেখো তো। সাফওয়ান খাবারের প্লেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন আপু, কি হয়েছে? না তেমন কিছু না, কিন্তু ইদানিং ও একটু বেশি বাহিরমুখী হয়ে গেছে। সব সময় বাইরে, আর না হলে ল্যাপটপে পড়ে থাকে। দেখো কখন সন্ধ্যা হয়েছে, এখনো আসার নাম নেই। বড় হয়েছে, সেভাবে তো শাসন করা যায় না। কোথায় কাদের সাথে মিশে একটু দেখো তুমি। আচ্ছা আপু, আমি ড্রাইভারকে বলে দিব। ড্রাইভার না, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি নিজে তদারকি করবে। সাফওয়ান এবার একটু হাসলো। হাসিটা যে কি সুন্দর তার মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখব। 1 লিটার গরুর দুধে 2-3 ফোঁটা ভিনিগার দিয়ে দুধটুকু নাড়াচাড়া করতে লাগলো মৌটুসি। কিছুক্ষণের মাঝে সেগুলো ছানা কাটতে শুরু করলো। তা দেখে সানসেটের উপর বসে থাকা চড়ুইয়ের কপাল কুঁচকে এলো। তার জানা মতে দুধ ফেটে যাওয়া মানেই নষ্ট হয়ে যাওয়া। নানির কাছে সে দেখেছে বাসি দুধ এভাবে চুলোয় দিয়ে ছানা বানিয়ে নিতে। তাই এবার চড়ুই আতঙ্কিত গলায় বলে উঠল, মাম্মা, দুধ নষ্ট করে ফেলেছো কেন? মিষ্টি বানাবে না? মেয়ের কথা শুনে মৌটুসি হাসলো। পাতলা একটা কাপড় দিয়ে ছানার পানিটা ছেঁকে নিতে নিতে বলল, আজকে নষ্ট দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেবো চড়ুই পাখিকে। চড়ুইয়ের ঠোঁট উল্টে এলো। না, ভালো মিষ্টি বানাও মাম্মা। মৌটুসি এবার খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে চড়ুইয়ের কপালে আলতো করে একটা টোকা দিয়ে বলল, হ্যাঁ মাম্মা, ভালো মিষ্টিই বানাবো। আমার চড়ুই পাখিকে আমি পচা মিষ্টি বানিয়ে দেব।
তুমি না সাদা সাদা রসগোল্লা মিষ্টি খাবে, সেটা তো এভাবেই বানাতে হয় মাম্মা। ও চড়ুই মুখ গোল করে ঢের বুঝদারের মতো উপর নিচ মাথা নাড়ালো। বিকেলে মাসুমে চড়ুইকে দেখিয়ে দেখিয়ে মিষ্টি খাওয়া দেখে বাহ্যিকভাবে নিজেকে সংবরণ করে রাখলেও দিন শেষে চড়ুইও তো একটা বাচ্চা, তারও স্বাদ আহ্লাদ আছে। চোখের সামনে এরকম লোভনীয় জিনিস খেলে তার ভেতরটাও সেটা খাওয়ার ক্রেভিসিং জাগবে, এই তো স্বাভাবিক। তবে ছোট হলেও তার ভিতরে প্রবল আত্মসম্মানবোধ। অন্য কারোর সামনে হাত পাতার বা নিজের দুর্বলতা দেখানোর মেয়ে সে নয়। তার যাবতীয় আবদার বায়না সমস্ত দুর্বলতা কেবল তার মাম্মার জন্যই তোলা থাকে। এদিকে মৌটুসি রাজকন্যার মিষ্টির ক্রেভিসিং হয়েছে তা জেনেও মৌটুসি হাত গুটিয়ে বসে থাকবে, অপেক্ষা করবে সকল হবার, বাজারে যাবার না। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে দুধের বোতল বের করে গরম পানিতে ভিজিয়েছে সে। মেয়ের বর্ণনা অনুযায়ী বুঝতে পেরেছে সে রসগোল্লার কথা বলেছে। এর আগে যদিও কখনো রসগোল্লা মিষ্টি বানায়নি মৌটুসি, তবে রেসিপিটা তার জানা। রিলসে তো প্রায় রসগোল্লা বানানোর ভিডিও আসে, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এছাড়াও নিত্য নতুন রেসিপি ট্রাই করার অভ্যাস ওর আছে। এই তো সেদিন রসমালাই বানিয়ে খাওয়ালো তার চড়ুই পাখিকে। মৌটুসি দেখা থেকে চড়ুই অল্প করে ছানা হাতে নিয়ে তার ছোট তালু দিয়ে গোল গোল করে মিষ্টি বানাতে লাগলো। যদিও বা সূক্ষ্মভাবে গোল হচ্ছে না, কিন্তু মৌটুসি তাকে নিষেধ করলো না। তন্মধ্যে লালবানু বেগম সেলাইয়ের কাজ একেবারে শেষ করে উঠে এসে দাঁড়ালেন তাদের পেছনে। মা মেয়ের কাণ্ড দেখে পুরো কুচকে বললেন, এই রাতের বেলা মিষ্টি খেলে ভাত খাবি তোরা কোন পেটে? ভাত রয়ে গেলে পেটে দিতাম, সকালে সেগুলাই গরম করে খাওয়াবো তো করে। চড়ুই চট করে পেছনে ঘাড় ঘুরিয়ে বলল, নানিমণি, কোন পেটে মানে? পেট তো মানুষের একটাই হয়, তোমার একটা, আমার একটা, মাম্মারও একটা, নানু ভাইয়েরও একটা। মিষ্টির সংখ্যা খুব একটা বেশি হয়নি, মোটে 10-12টা হবে। মৌটুসি আর লালবানু বেগম একটা করে খেয়েছে, ছামেদ আলীকে 2টো খাইয়ে দিল মৌটুসি। চড়ুই একবারেই খেয়েছে 2টো, এখন আর তার পক্ষে সম্ভব নয়। বাকি 5-6টার মতো ফ্রিজে রাখা হয়েছে, পরে বের করে দিবে চড়ুইকে। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর বীরের টিচার চলে গেলেন। তিনি বেরিয়ে যেতেই আশা বীরকে ডাকতে ডাকতে দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকলো। আমার বীর সোনা কোথায় বাবা? আমি এখানে। আশার ডাক শুনে বীর টেন্ট হাউসের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। আশা বীরের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে ভুবনকে মেঝের কার্পেটের উপর বসিয়ে দিল। ভুবনের হাতেই ও দুধের ফিডাটা ধরিয়ে দিয়ে সে বীরের দিকে এগিয়ে গেল। তারপর বসে ওকে কোলে তুলে নিয়ে ওর ফিডারটাও মুখে ধরিয়ে দিল। আশার বুকে মাথা এলিয়ে দিয়ে ফিডারে দুধ খেতে লাগলো বীর। সেই সাথে এক হাত দিয়ে পায়ের মোজা টানাটানি করছে সে। এদিকে ভুবন ফিডার রেখে হামাগুড়ি দিয়ে আশা আর বীরের কাছে চলে গেল। তারপর বীরের ফিডার ধরে টানাটানি শুরু করে দিল। বীর বিরক্ত হয়ে ফিডার সরিয়ে নিয়ে বলল, ভুবন, তুমি তোমার মিল্কি খাও, আমারটা নিচ্ছ কেন? ভুবনও কম যায় না, সেও আধো বলিতে বীরকে দিল এক ধমক। বীর ভুরু কুচকে আশার দিকে তাকালো। ভুবন খুব পচা ছেলে। এদিকে আশা ওদের কাহিনী দেখে ভেতরে ভেতরে হাসতে হাসতে কুটি কুটি হাত বুলিয়ে বীরের খাড়া সিল্কি চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, হ্যাঁ বাবা, ভুবন পচা, আমার বীর বাবা ভালো, গুড বয়। তখনই আরোয়া ঘরে এসে ঢুকলো। হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আমার বীর আর ভুবন বাবা দুটা কি করছে? বীর বলল, আলুয়া পুপুমণি, তুমি এসেছো? ভার্সিটি শেষ? হ্যাঁ বাবা। ওদের কাছে গিয়ে বসলো আরোয়া। পকেট থেকে 2টো চকলেট বের করে বীর আর ভুবনকে দিল। তারপর আশার দিকে তাকিয়ে বলল, তোমার ফোন কোথায় আপু? দুলাভাই ফোনে পাচ্ছে না তোমাকে। নিচে আছে, ওদেরকে দেখে আমি আসছি। বলেই উঠে চলে গেল আশা। বীর ও চকলেটটা আরোয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, পুপুমণি, ছিঁড়ে দাও। ওর দেখা দেখি ভুবনও তার চকলেট বাড়িয়ে দিল। এরই মধ্যে ঘরের কর্নার টেবিলের উপর রাখা ল্যান্ডফোনটি বেজে উঠল। ফোনের কিরিং কিরিং আওয়াজ শুনে বীরের চোখ চকচক করে উঠল এক প্রকার।
সে জানে কে ফোন করেছে। বীরের ঘরের এই ল্যান্ড ফোনটা বীর আর বোরাক শিকদারের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। বোরাক কাজের ফাঁকে একটু সময় পেলেই এখানে ফোন দিয়ে বীরের সাথে কথা বলে। বীর উঠে এক দৌড় দিল সেদিকে। বীর আসতে বাবা, পড়ে যাবে। বীর ফোন কানে তুলে নিল, মিষ্টি করে ডেকে উঠল, পাপ্পা। ইস, বোরাকের এক হাত আপনা আপনি বুকের বাঁ পাশে উঠে গেল। এত শান্তি কেন এই স্বরে? বোরাকে সারাদিনের সকল ক্লান্তি, পেরেশানি, ব্যবসায়িক জঞ্জাল সব কিছু কোথাও মিলিয়ে গেল এই এক ডাক শুনে। নিজ কেবিনে হাইড্রোলিক চেয়ারে বসে আছে বোরাক। এবার মাথাটা পিছনে এলিয়ে দিয়ে চোখ দুটো বুঝে নিল। তারপর সেও পৃথিবীর সবটুকু আবেগ দিয়ে পাল্টা ডেকে উঠল, আজান, বাবা আমার। পাপা তুমি কখন আসবে? আসবো পাপা, আগে বলো আমার বাবাটা কি করছে? আমি তো চকলেট খাচ্ছিলাম, আলিয়া ফুপুমনি এসেছে। না, আমি তোমার সাথে ঘুমাবো। তাহলে আমিও ঘুমাবোই না, তুমি আসলেই তারপর ঘুমাবো। পাপা না আসলে বীর ঘুমাবে না বলেছিল ঠিকই, কিন্তু 10টা পার হতে না হতেই ওর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো। সেটা দেখে আশা ওকে বুকে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ পিঠ চাপড়ে থাকতেই বীর গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে বোরাকের আসার খবর নেই, যদিও এটা তার প্রতিদিনের রুটিন নয়। যত ব্যস্ততাই থাক না কেন, বোরাক সন্ধ্যা 7টার মধ্যেই বাসায় ফেরার চেষ্টা করে। তারপর সবটুকু সময় ছেলের সাথে কাটায়, তাকে খাইয়ে দেয়, গল্প করে এবং 11টার মাঝে বীরকে নিয়ে শুয়ে পড়ে। তবে আজকে আশা আছে বলে নিশ্চিত হয়ে রাতেই এক জরুরি মিটিং রেখেছে বোরাক, তাই ফিরতে আজ তার এত দেরি। চড়ুইকে ঘুম পাড়িয়ে দিয়ে কেক ডেকোরেশন করতে বসেছে মৌটুসি। তখনই পানের বাটা হাতে লালবানু বেগম এসে বসলেন পাশে। বাটাটার সামনে রেখে সুপারি কাটতে লাগলেন তিনি। নীরবতা ভেঙে হাতের কাজ অব্যাহত রেখে মৌটুসি জিজ্ঞেস করলো, দুপুরে কি নিয়ে লাগছিল আম্মা? ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন। মৌটুসি ধরেই নিয়েছিল মা মুখ খুলবেন না, কিন্তু হঠাৎই লালবানু বেগম বলতে শুরু করলেন, 2 দিন আগে বাপের বাড়ি গেছিল, পরশু আইয়া দেখে একটা মুরগি নাকি নাই, সন্ধ্যায় খোপে ঢোকে নাই, সকালেও পায় নাই। তারপরে শুরু হইয়া গেল আমরা নাকি হ্যার মুরগি ধইরা খাইছি। মৌটুসির হাতের কাজ থেমে অবাক হয়ে মায়ের দিকে তাকালো। বলল, লালবানু বেগম অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে সুপারিতে চুন মাখতে মাখতে বললেন। নিজের বড় ভাইয়ের প্রতি ঘৃণায় চোখ মুখ কুঁচকে এলো মৌটুসির। ব্যথিত চিত্ত চিরে বেরিয়ে এলো কিছু ঘৃণিত উপমা। কাপুরুষ একটা, পুরুষ জাতের কলঙ্ক। বোরাক ফিরল 11:30টার দিকে। ভুবন আর বীর দুজনে ঘরে শুইয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আশা। বোরাককে প্রবেশ করতে দেখেই টিভির আওয়াজ কমিয়ে উঠে দাঁড়ালো সে। নিকটে এসে বোরাক জিজ্ঞেস করলো, বীর ভুবন ঘুমিয়ে পড়েছে? আমার ঘরে শুয়ে দিয়েছি। খেয়েছে কিছু? ভাত খায়নি, শুধু কয়েকটা মিট বল আর একটু সবজি খেয়ে ঘুমিয়েছে। ভাত খাওয়াতেই পারিনি। আচ্ছা, সমস্যা নেই, ওতেই হবে। তুই খেয়েছিস? আর তুমি ডিনার করে এসেছো? না, টেবিলে খাবার গুছিয়ে রেখে চলে যা, আমি আসছি। বলেই উপরে উঠে গেল বোরাক। ঘরে এসে কোট শার্ট খুলে ফোন ওয়ালেট রেখে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ছোট্ট একটা হট শাওয়ার নিয়ে কোমরে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো। তার উজ্জ্বল উদাম শরীরে নিশ্চিন্তে বসে থাকা কয়েকটা টসটসে জলবিন্দু কি মোহনীয়তাই না ছড়াচ্ছে। অন্য আর একটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ক্লোজেটের সামনে এসে দাঁড়ালো বোরাক। ক্লোজেট থেকে একটা সাদা ট্রাউজার আর কালো সোয়েটার্স বের করে সেগুলো পরিধান করে নিল সে। নিচে নেমে দেখলো আশা খাবার নিয়ে ডাইনিং রুমে বসে আছে। বোরাক বলল, বসে আছিস কেন? শুয়ে পড়তি। সমস্যা নেই ভাইয়া। বলেই বোরাকের প্লেটে খাবার তুলে দিতে লাগলো আশা। বোরাক এক লোকমা ভাত মুখে দিতেই প্রাণ জুড়িয়ে এলো তার। প্রায় 3 মাস পর ফের এমন সুস্বাদু রান্নার স্বাদ অনুভব করছে জিহ্বা। মেয়েরা তো রান্না করে কেবল ঠেকা পার করার জন্য, সে রান্নায় প্রাণের ছোঁয়া নেই। অথচ বোনটা কয়েক মাস পর বেড়াতে এলে ভালো ভালো রান্না খাইয়ে অভ্যাস খারাপ করে দিয়ে যায়। পরে শ্বশুরবাড়ি ফিরে গেলে আর মেয়েদের রান্না মুখে তুলতে ইচ্ছে হয় না। সত্যি মায়ের মতো রান্নার হাত পেয়েছে মেয়েটা।
বোরাক মনে মনে ভীষণ তৃপ্ত হলেও স্বভাবতই তার চাপা ব্যক্তিত্বের আদলে তা বেরিয়ে আসতে পারল না। আশা ভাইয়ের সামনাসামনি চেয়ারটাতে বসলো। বোরাক জিজ্ঞেস করলো, কিছু বলবি? বলতাম, তুমি খাওয়াটা শেষ করো। বোরাকের বুঝতে বাকি রইল না বোনের মনোভাব। নতুন কিছু না, পুরনো কিছু শোনার জন্য আলাদা করে টাইম বের করে ওয়েস্ট করার মানেই হয় না। তাই বলল। সমস্যা নেই, বল, শুনছি আমি। আশা একটা গভীর শ্বাস টেনে নিল, ধীর স্থিরভাবে কথা শুরু করলো। ভাইয়া, এভাবে আর কতদিন? কিসের কতদিন? উফ, বুঝেও বুঝতে চাইছো না। আর কতদিন এভাবে সঙ্গীহীন একা থাকবে? বোরাক খাবারের প্লেট থেকে মুখ না তুলেই উত্তর দিল। একা কোথায়? আমার বাবা আমার সাথে আছে, আমার প্রাণের সঙ্গী, আমার অস্তিত্ব। ভাইয়া, কথাটা কিন্তু দার্শনিক হয়ে যাচ্ছে। এমন আবেগী কথা বললে আর কতদিন চলবে? আবেগ না, বাস্তবতা। আর আমার ছেলে দার্শনিক কোনো বস্তুও না। আচ্ছা, তোমার দিকটা না হয় মানলাম, কিন্তু বীর, তার জীবনে তো একটা মমতাময়ী দরকার। আমার জন্য যেমন আমার ছেলে আছে, তেমনই আমার ছেলের জন্য আমি। এখানে থার্ড পারসন মমতাময়ী হতে পারে না, পারে কেবল স্বার্থপর। ভাইয়া, তুমি কেবল একটা নারীর কর্মগুণ দিয়ে পৃথিবীর সকল নারীকে বিচার করতে পারো না। নারীদের মাতৃত্বের জোর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। নিত্য একই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত বোরাক। প্রসঙ্গ পাল্টে নিল সে। শুনলাম হাসান ভাই গাজীপুর শাকে ফ্যাক্টরি দিতে চাচ্ছে। আশার ভ্রু কুঁচকে এলো, তীক্ষ্ণ চোখে চেয়ে বলল। কথা ঘুরাবে না ভাইয়া, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে আজ। আমার বীরের সুরক্ষা, নিরাপত্তা নিয়ে জবাবদিহিতা করতে হবে তোমাকে। মানে? হ্যাঁ, বলতে চাইছিলাম না, কিন্তু না বলে পারছি না। কি হয়েছে আশা? খুলে বল সব। বীর ভালো নেই ভাইয়া, সত্যি বলছি। দুই একটা সাধারণ বাচ্চার মতো ওর মানসিক ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হচ্ছে। তুমি বলো, ওর শৈশবটা কেমন হওয়ার কথা ছিল? আর হচ্ছে কেমন? কে আছে ওর পাশে? তুমি দিনের বেশিরভাগ সময় অফিসে থাকো, আর ও ভার্সিটিতে ফ্রেন্ডদের সাথে। ও বড় হয়েছে, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। এতদিন খাদিজা চাচি ছিলেন বলে সমস্যা হয়নি, অন্তত আপন দাদির মতো কেউ একজন পাশে ছিল তার। এখন তো চাচিও অসুস্থ। বীরকে এখন সম্পূর্ণ অপরিচিত মেয়েদের ভরসায় রাখছি আমরা। তারা কতটা আস্থাভাজন তার নিশ্চয়তা আমাদের আছে। আশা, কিছু কি হয়েছে? বীরের যত্নে কোনো ল্যাগিংস পেয়েছিস তুই? আশা সরাসরি সালমার বিষয়টা খুলে বলল না, এতে ভাইয়ের অসহায়ত্ব বাড়বে, ভেঙে পড়বে সে। তাই বলল। মেয়েদের দ্বারা শিশু নির্যাতনের কত খবর আসছে প্রতিনিয়ত। আমাদের মেয়েরাও বীরের সাথে কোনো খারাপ আচরণ করছে না তা কিভাবে নিশ্চিত হচ্ছি আমরা? আচ্ছা, মানলাম তারা বীরের ঠিক মতো যত্ন নেয়, কিন্তু তাতে কি মমতা আছে ভাইয়া? তুমিই বলো। কেবল টাকার বিনিময় সেই যত্ন, কিন্তু স্নেহ, মমতা, ভালোবাসা তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এসবের জন্য নিজের কাউকে দরকার। নতুন কেউ যে সেসব ভালোবাসা দিতে সক্ষম হবে, তারই বা নিশ্চয়তা কি? কেমন অসহায় শোনালো বোরাকের কণ্ঠস্বর। খাওয়া থেমে গিয়েছে অনেক আগে। আশা ভাইকে আশ্বস্ত করতে অত্যন্ত নরম স্বরে বলল। ভাইয়া, আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? চেষ্টা না করে যদি আগেই ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকি, তাহলে তো সমাধান আজীবন আসবে না। এছাড়াও যাকে আমরা এই বাড়িতে নিয়ে আসবো, তার পরিচয় তোমার স্ত্রীর পাশাপাশি বীরের মাও হবে। একটা মেয়ে যখন প্রথম থেকেই স্বেচ্ছায় এই পরিচয় গ্রহণ করতে সক্ষম হবে, তখন অবশ্যই সে বীরকে মায়ের ভালোবাসা দিতেও সক্ষম হবে। দেখে নিও, অনেক সময় দায়িত্ববোধ থেকেও নিখাত ভালোবাসার জন্ম নেয়। সেই সাথে তুমিও একটা ভরসার হাত পাবে। আর সে হাত যদি মাঝপথেই ছেড়ে দেয়? আশা বুঝতে পারলো ভাইয়ের শঙ্কা। ভালোবাসা সুন্দর, তবে ভয়ঙ্কর সুন্দর। ভালোবাসার দ্বারা একবার কেউ ভাঙলে সেই ভঙ্গুর হৃদয়ে পুনরায় কারো উপর ভরসা করাটা যে কতটা কঠিন তা হয়তো সে বুঝবে না। যার হৃদয় ভাঙে সেই কেবল জানে সেই যন্ত্রণার গভীরতা। তবু সে হাল ছাড়ল না, শান্ত গলায় বলল। ভাইয়া, সব হাত তো আর আশিয়ানার নয়, কিছু হাত আগলে রাখতেও জানে। বোরাক এবার চট করে উঠে দাঁড়ালো। অবশিষ্ট খাবার আর গলা দিয়ে নামবে না তার। ওকে উঠিয়ে দিতে দেখে আশা উদ্বিগ্ন স্বরে বলল। ভাইয়া, খাওয়াটা শেষ করলে না তো? ফেলে দে। বলেই বোরাক বেসিনের দিকে হাঁটা দিল। হাত ধুয়ে উপরে যাওয়ার সময় আশা পেছন থেকে আবারও ডেকে বলল। কিছু তো বললেন না ভাইয়া? বোরাক সিঁড়ির দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল। কি বলবো? যা করার কর।
অমনি আশার মুখে এক চিলতেই বিশ্বজয়ী হাসি ফুটে উঠল। দ্রুত বলে উঠল সে। তাহলে কিন্তু আমি আমার ভাবি খোঁজায় লেগে পড়লাম। বোরাক উত্তর দিল না, নীরবে উপরে উঠে গেল সে। নীরবতার সম্মতির লক্ষণ। আশা সতেজ একটা নিঃশ্বাস ফেলে দ্রুত হাতে সব গুছিয়ে রেখে নিজেও উপরে দৌড় দিল। বোরাক আশার ঘরে এলো। বিছানার মাঝখানে পাশাপাশি ঘুমিয়ে আছে বীর আর ভুবন। দুই ভাইয়ের মুখের উপর নরম আবছা আলো এসে পড়ছে। কি মায়াবী লাগছে তাতে তাদের। বোরাক ঝুঁকে ভুবনের কপালে আলতো চুমু খেয়ে বীরকে সাবধানে কোলে তুলে নিল। নাড়াচাড়া টের পেয়ে বীর অস্পষ্ট স্বরে বিড়বিড় করে উঠল। পাপ্পা। বীরের পেটে হাত বুলিয়ে বোরাক আদরের স্বরে ফিসফিস করে বলল, কলিজা। বীর পাপার কাঁধে মাথা এলিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। বোরাক ছেলের পশ্চাৎদেশে হাত দিয়ে দেখলো ডাইপার পড়েছে কিনা। পড়েছে। আশা পরিয়ে দিয়েছে। বীরকে নিয়ে আশার ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল বোরাক। ঘরে এসে বিছানার দিকে এগিয়ে গিয়ে দেখলো টাইটান আগে ভাগেই তার নির্দিষ্ট জায়গা দখল করে শুয়ে পড়েছে। এই পর্যায়ে তাদের আসতে দেখে মাথা উঠিয়ে নিচু স্বরে আবার ম্যাও ম্যাও আওড়ালো। বোরাক ইশারা করতে ফের মাথা এলিয়ে চোখ বুঝে নিল সে। বোরাক বীরকে বিছানায় শুইয়ে দিতে গেলে ও ছোট্ট শরীরটা পুনরায় নড়ে চড়ে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটায় হালকা ঘ্যান ঘ্যানে স্বরে বিরক্তি প্রকাশ করতে লাগলো। বোরাক সেভাবেই বুকে জড়িয়ে নিল ছেলেকে। বাবার উষ্ণতা পেয়ে শান্ত হলো বীর। তবে এবার অভ্যাস মতো মুখ দিয়ে বারবার ফিডার চষার মতো চুকচুক শব্দ করতে লাগলো। তা দেখে বোরাক আস্তে করে বিছানা ছেড়ে উঠে গেল। বোরাক উঠে যেতেই টাইটান ওর এক পা আলতো করে বীরের বুকের উপর তুলে দিয়ে রাখলো, যেন বীরকে অভয় দিতে কাছে কারো উপস্থিতি বুঝাতে চাইছে সে। এদিকে বোরাক তাড়াতাড়ি করে ঘরের মিনি ফ্রিজ থেকে দুধ বের করে ফিডারে ঢেলে নিল। তারপর ফিডারের বোতলটা ওয়ার্মারে হালকা গরম করে নিয়ে এসে বীরের মুখে ধরল। এক হাতের উপর বীরের মাথাটা তুলে নিয়ে অন্য হাত দিয়ে পরম যত্নে ছেলেকে ফিডিং করতে লাগলো এই বাবা। 5 বছর পূর্ণ হতে চলল ছেলের। তবুও আজও বোরাকের কাছে 5 মাসের সেই ছোট্ট আজানটাই রয়ে গেল। বোরাকের বাবা মরহুম আজান উদ্দিন শিকদার। প্রিয় বাবার নাম যেন সময়কালের গহ্বরে হারিয়ে না যায়, তাই বোরাক নিজের ছেলের নাম আজান রেখেছিল। তবে ছেলেটা যেন তার হারিয়ে যাওয়া বাবা হয়েই ফিরে এসেছে তার জীবনে। আশা ঘরে এসে বিছানায় বসলো। মুখে এক চিলতে হাসি, মনে রাজ্যের উত্তেজনা। খুশি মনে ফোনটা হাতে তুলে আবার গসিপ নামের মেসেঞ্জার গ্রুপটায় ঢুকলো সে। গ্রুপে আগে থেকে স্নেহা, নিহা, আরোয়া, নীলিমা আর শুভ অ্যাক্টিভ ছিল। স্নেহা আর শুভর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া চলছে। মেসেজের পর মেসেজ ভেসে আসছে স্ক্রিনে। আশা সব কিছু উপেক্ষা করে আঙুল চালালো কিবোর্ডে। ছোট্ট একটা লাইন লিখে সেন্ড করে দিল। মিশনে লেগে পড়ো গাইস। ব্যাস, গ্রুপে বোমা ব্লাস্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। স্নেহা আর শুভর ঝগড়া এক নিমিষে উধাও। একজন সিরিয়াসলি, সত্যি বলছো? কি কথা শোনালে আপু? তার মানে অবশেষে একটা বিয়ে খেতে পারছি। এমন সব মেসেজ অস্থির করে তুলছে আশাকে। সবার পাগলামি দেখে হাসলো আশা। লিখলো, এখন করণীয় কি মনে আছে তো? শুভ লিখলো, তুমি কোনো চাপ নিও না আপু, আমি একাই সব ম্যানেজ করে নিব। 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা সময় দাও। 100টা সুন্দরীর বায়োডাটা তোমার সামনে হাজির করব। স্নেহা শুভকে মেনশন করে লিখলো, মনে হচ্ছে সুন্দরীদের ইন্টারভিউ নিয়ে রেখেছিস, তা তোর ব্যক্তিগত অফিসে কটা সুন্দরীকে চাকরি দিলি? শুভ স্নেহাকে মেনশন করে পাল্টা লিখলো, বহুত সংখ্যাটা আর না বলি, পরে কারো মনে জ্বালা ধরে যাবে। আশা কিছুক্ষণ ওদের ঠেসাঠেসি দেখে এবার লিখলো, শোন সবাই, আসছে শুক্রবারে সবাইকে বাসায় দেখতে চাই। কি জন্য তা নিশ্চয়ই বলতে হবে না। জুয়েল ভাইয়া আর আসাদ ভাইয়াকেও জানিয়ে দে। তখনই আরোয়া ঘরের দরজায় নক করলো। আশা উঠে দরজা খুলে দিতেই উত্তেজিত আরোয়া ঝাঁপিয়ে পড়ল বোনের উপর। আপু, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিভাবে রাজি করালি ভাইয়াকে?
ওভাবেই শোন, এখনই এত উত্তেজিত হলে হবে না। আরে আমি জানি এখন কি করতে হবে আমার। কালকে আমার ফ্রেন্ডদের জানিয়ে দিব, তাদের 14 গোষ্ঠীতে যত সুন্দরী আছে সবার বায়োডাটা ছিনিয়ে আনবো। আচ্ছা, সব ভালো হলেই হলো। আচ্ছা আমি যাই এখন, অনেক কাজ। বলে যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের দিকে চলে গেল আরোয়া। আশা হেসে বলল। আশা দরজা লক করে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। চোখ জোড়া তার জানালার বাইরে অন্ধকারের দিকে স্থির। আরবার সাথে তার বয়সের তফাৎ প্রায় 1 দশকের, অথচ বোরাকের সাথে তার বয়সের ব্যবধান মাত্র 2 বছরের। বয়সের এই সামান্য পার্থক্যই তাকে ভাইয়ের জীবনের প্রতিটি ভাঙন, প্রতিটি চড়াই উতরাই খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। আশার চোখে তার এই শক্তপোক্ত ব্যক্তিত্বের ভাইটা এক জীবন্ত সুপার হিরো। কিশোর বয়সে নিজে মাহারা হয়েও ছোট্ট 2 বোনকে মাতৃচাদরে আগলে রাখা, বাবার পাশে ভরসা হয়ে দাঁড়ানো, সেই প্রিয় বন্ধুর মতো বাবাকে হারিয়ে প্রায় ভেঙে পড়া, বাবার ঘাম ঝরানো হালাল সাম্রাজ্য রক্ষা করতে আশেপাশে স্বার্থপর মুখোশধারী কিছু শত্রুর সাথে একা লড়ে যাওয়া। সেই শোক আর লড়াইয়ের মাঝেই আরও একটা গভীর ক্ষত, প্রিয় সহধর্মিণীর অকল্পনীয় ধোঁকা। 4 মাসের একটা ছোট্ট প্রাণকে বুকে জড়িয়ে নিষ্ঠুর এই পৃথিবীর বুকে একা টিকে থাকার যে অবিরাম লড়াই বোরাক লড়েছে তা তো আশা খুব কাছ থেকে দেখেছে। এই শক্ত খোলসের মানুষটার ভেতরে যে পাহাড় সম একাকিত্ব, অসহায়ত্ব, তা আশার চেয়ে কে বেশি জানবে। এবার সত্যিকারের দুটো বিশ্বস্ত ভালোবাসার এবং ভরসার হাত তাকে আগলে নিক, আল্লাহর কাছে এই প্রার্থনা করে। আজান, আমার বাবা প্রভিমণি এসব কি বলছে? তোমাকে আমি ভালো রাখতে ব্যর্থ হচ্ছি? তুমি কষ্টে আছো কলিজা? কিসের কষ্ট তোমার বাবা? বাবাকে বলো কি চাই তোমার? একাকিতে সঙ্গী? কিন্তু বাবা তো ভয় পায় বাবা, আমার পুনরায় ঠকে যাওয়ার ভয়। বিশ্বাস করো বাবা, বেশ ভালোই আছো তুমি, কেননা কেউ তোমাকে মিথ্যে সঙ্গ দিয়ে মাঝপথে একা করে পালায়নি। স্বার্থপর পৃথিবীতে একা থাকাটা খুবই শ্রেয়। এখানে বিশুদ্ধ ভালোবাসার বড় অভাব। তোমার জীবনে কেউ স্থায়ীভাবে আসবে না। তোমাকে মিথ্যে ভালোবাসা তোমার অভ্যাস খারাপ করে দেবে, তারপর কোন এক ভোরে ফাঁকি দিয়ে পালাবে। কিন্তু তোমার জীবনে সকাল আর আসবে না বাবা। সেই যন্ত্রণার কাছে একাকিত্বের এই যন্ত্রণা একাংশও নয়। তবুও তুমি যদি চাও, যদি তোমার হাসির জন্য সত্যি কোনো মমতাময় প্রয়োজন হয়, আমি নামবো তার খোঁজে। বাবা তোমার সুখের জন্য সব কিছু করবে। কিন্তু সেও যদি কোনোদিন তোমাকে আমাকে ফাঁকি দিয়ে পালায়, তবে সেই দায় আমি নিতে পারবো না বাবা। আমার পক্ষে সম্ভব না আর কোনো নতুন ক্ষত সইবার, আর কোনো দায় নেবার। নিশুতি রাত, জানালার বাইরের আকাশটা আজ মেঘলা, ফিকে জ্যোৎস্নাও যেন থমকে দাঁড়িয়েছে। বোরাকের মাস্টার বেডরুমের কাচের ওপারে বিশাল বারান্দাটায় ঘরের ভেতর বাতিটা ডিম করে জ্বালানো। মৃদু হলদে আলোয় বীরের মুখটা নুরানি ফেরেশতার মতোই মায়াবী লাগছে। ফিডার খেতে খেতেই বাবার বাহুবন্ধনে আবারও ঘুমে দেশে পাড়ি জমালো বীর। ছোট্ট হাতটা তখনও বোরাকের সোয়েটারের কলার আঁকড়ে ধরে আছে। মুখের ডান পাশটা বোরাকের শক্তপোক্ত বুকের সাথে লেপ্টে আছে। তৃপ্তিতে নিচের ঠোঁটটা একটু উল্টে আছে। সে যে বাবার বুকে কতটুকু নিশ্চিন্ত ঘুমাচ্ছে তা তার বুক ওঠানামা করা ছোট্ট ছোট্ট প্রশান্ত শ্বাস প্রশ্বাসের শব্দেই টের পাওয়া যাচ্ছে। তবে বোরাকের চোখে ঘুম নেই। সে এক ধ্যানে তাকিয়ে আছে ছেলের ঘুমন্ত নিষ্পাপ মুখপানে এক হাতে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। এই নিশুতি নিস্তব্ধতায় বোরাকের হৃদয়ের অলিগলিতে হাজারটা প্রশ্ন, দ্বিধা ও শঙ্কার আনাগোনা। নিজেকে খুব অসহায় লাগছে, নিজেকে ব্যর্থ পিতা দাবি করছে মন। সত্যি কি সে ব্যর্থ পিতা? কার কাছে একটু জানতে চাইবে? নির্ভীতে তার প্রশ্ন শোনার জন্য কেউ নেই। অগত্যা নীরব মনে অঘোষিত সেই প্রশ্নগুলো ঘুমন্ত ছেলের কাছেই তুলে ধরল বোরাক শিকদার। মাঝরাতের নিস্তব্ধতায় পুরো বাড়িকে গ্রাস করে রেখেছে। প্রাকৃতিক প্রয়োজন সেরে ওয়াশরুম থেকে ফেরার পথে লালবানু বেগম মৌরুষির ঘরের সামনে থামলেন একবার। দরজার কপাটটা আলতো ভেজানো। তিনি হাত বাড়িয়ে ঠেলে সামান্য ফাঁক করে ভিতরে উকি দিলেন।
ডিমবাতিতে বিছানার অবস্থা দেখে কপালে ভাঁজ পড়ল ভদ্রমহিলার। ঠিক যা আশঙ্কা করেছিলেন তাই। ঠান্ডায় জুবুথুবু হয়ে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে চড়ুই। এদিকে মৌটুসি গোটা কম্বল নিজের কবজায় নিয়ে আয়েসে হাত পা ছড়িয়ে পুরো বিছানাটাই দখল করে নিয়েছে। আবার এক পা চড়ুইয়ের পেটের উপর আড়াআড়িভাবে তুলে রেখেছে। লালবানু বেগম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করতে করতে ঘরে ঢুকলেন। ঘুমের মধ্যে এই মেয়ের শুয়ে থাকার ভঙ্গি আর কোনো দিন ভালো হবে না বোধ হয়। কাছে গিয়ে তিনি মৌটুসির কাঁধ ঝাঁকিয়ে ডাকলেন, মৌ, এই মৌ, এই সিন্ডি। মৌটুসি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হকচকিয়ে উঠল। চোখ রগড়াতে রগড়াতে ভয়ের গলায় বলল, কি হয়েছে আমা চড়ুই? লালবানু বেগম এবার গলার স্বর কিছুটা নরম করলেন, কিছু না, দেখ কিভাবে শুয়েছিস, পাখিটা ঠান্ডায় কুকড়ে আছে, খেয়াল আছে? ভালো করেছো। মৌটুসি এবার চোখে ঘুম নিয়েই হাতড়ে দেখলো। চড়ুইকে না পেয়ে উঠে বসলো। বুঝলো এতক্ষণ উল্টা করে শুয়েছিল সে। পায়ের দিকটায় ঘুমিয়ে আছে চড়ুই। মৌটুসি এবার ঠিকভাবে শুয়ে চড়ুইকে কাছে টেনে নিয়ে এলো। তারপর কম্বলটা দিয়ে ভালো করে ঢেকে দিল ওকে। চড়ুই ঘোরের মধ্যেই একটু নড়ে চড়ে আরাম করে মায়ের বুকে মুখ গুজে দিল। মৌটুসিও মেঘে আষ্টে পুষ্টে জড়িয়ে ধরে চোখ বুজে নিল। লালবানু বেগম দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিরক্তিতে বিড়বিড় করে বললেন, সাধে কি আর বলি, আলাদা আলাদা কম্বল নে তোরা, ঘরে কি কম্বলের অভাব? কথা তো শুনবে না, একটা কম্বল নিয়ে প্রতিদিন টানাটানি।